শুনছেন এলেবেলে ৭-৫। আজকের নিবেদন বাদশা খালেদ অপুর গল্প মোহিনী। চলুন তবে শোনা যাক। মুক্তাগাছার প্রসিদ্ধ মন্ডার দোকানে পানির গ্লাস হাতে বসে আছে দীপ। সে একে একে ৩টা মন্ডা খেয়ে ফেলেছে। এখন হাঁসফাঁস লাগছে। মন্ডার দোকানের বর্তমান মালিক সহ প্রায় সব লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। বারবার বলার পরেও তারা তার সামনে বসছে না। এটা নাকি রেওয়াজের বাইরে। জমিদার পরিবারের কারো সামনে বসার নিয়ম নেই। এই বিষয়টা কোনোভাবেই তার মাথায় ঢুকছে না। তার পূর্বপুরুষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর হাত ধরে মুক্তাগাছা জমিদারদের গোড়াপত্তন, তারপর কয়েক পুরুষ জমিদারি, সেসব এখন পুরোটাই ইতিহাস, দাদি বা মায়ের কাছ থেকে শোনা গল্প। তার নিজের নামেরও বেশ একটা জমিদারি ভাব আছে, সূর্যকান্ত আচার্য চৌধুরী। নিজের সঙ্গে জমিদারি চিহ্ন বলতে শুধু এটুকুই। এবারও কানাডিয়ান ইমিগ্রেশন অফিসার অনেক চেষ্টা করেও তার নাম উচ্চারণ করতে পারেনি। বিদেশের প্রায় সব এয়ারপোর্টে এটা হয়। এবার নিয়ে দ্বিতীয়বার সে বাংলাদেশে এসেছে। এর আগে একবার মায়ের সঙ্গে এসেছিল, বছর ৫ আগে। সেবার ঢাকা থেকেই ফিরে গেছে। ময়মনসিংহে এবারই প্রথম। জেলার বর্তমান ডিসি তার বাবার বন্ধু, একসঙ্গে লন্ডনে পড়ালেখা করেছেন। উনি সার্কিট হাউজে তার থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সঙ্গে একজন লোক দিয়েছেন তাকে সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর জন্য। ঠিক দুপুরবেলা সে মুক্তাগাছা এসেছে। তার পূর্বপুরুষের জমিদার বাড়ি সম্পর্কে সে গল্প শুনেছে অনেক, কিন্তু এটা যে এত অসাধারণ কিছু তা তার ধারণারও বাইরে ছিল। জমিদারি প্রথা বিলুপ্ত হবার পরে এখানকার সবাই ভারতে চলে যায়। তারপর কালের বিবর্তনে ছড়িয়ে পড়ে পৃথিবীর আনাচে কানাচে। লেখাপড়া শেষ করে তার বাবা স্থায়ী হয় টরেন্টোতে। তার মা ঢাকার মেয়ে, ইতিহাসের ছাত্রী ছিলেন। তাদের জমিদারি সম্পর্কে অনেক গল্প শুনেছে মায়ের কাছে। দ্বীপের সেখানেই জন্ম, বড় হওয়া। পুরো পৃথিবী ঘুরে বেড়ানোর শখ তার। বাংলা ভাষাটা মায়ের কাছ থেকে ভালোই রপ্ত করেছে সে। আর একটা মন্ডা যদি গ্রহণ করতেন কর্তা? মন্ডার দোকানের মালিক বিনয় প্রায় নুয়ে গিয়ে বলল, আশ্চর্য, আপনি আমাকে কর্তা ডাকছেন কেন? আমার নাম দীপ, নাম ধরে ডাকেন। আমি মিষ্টি এমনিতেও বেশি খাই না, তাও ৩টা খেয়ে ফেলেছি। আপনাকে নাম ধরে ডাকার ধৃষ্টতা আমি মরে গেলেও করতে পারবো না। আমার প্রপিতামহ স্বর্গীয় কেদারনাথ পালকে আপনার পূর্বপুরুষরা এ জায়গা দান করেছিলেন। জমিদার বাড়ির যে কোনো অনুষ্ঠানে পূজা অর্চনার মিষ্টান্ন আমাদের দোকান থেকেই যেত। ওই সময়ে আপনাদের বাড়ির সামনে দিয়ে কোনো মানুষ ছাতা মাথায় দিয়ে বা পায়ে জুতা পরে হাঁটত না। সেসব এখন ইতিহাস কাক। আপনি আমাকে নাম ধরেই ডাকবেন। বলেই উঠে দাঁড়ালো দীপ। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। অনেক অনুরোধ করেও সে মিষ্টির দাম দিতে পারল না। এখানে এসেই সে প্রথমে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখেছে। বাড়িটার একটা অংশ এখন কলেজ, কিছু অংশ পর্যটকদের জন্য খুলে দেওয়া। কলেজের অধ্যক্ষ সাহেব তার যথেষ্ট খাতির যত্ন করলেন। বয়স্ক একজন কেয়ারটেকার আছে, সেই তাকে সব ঘুরিয়ে দেখালো। ভিতর বাড়ি, বাহির বাড়ি, কাছারি ঘর, পুকুর ঘাট, দৌলতখানার পুরনো সিন্দুক, মজে যাওয়া কুয়া, ঘূর্ণায়মান নাট্যমঞ্চ। একসময় এখানে নাচ গান হতো। নাট্যমঞ্চের দক্ষিণ পাশ দিয়ে একটা ভাঙা সিঁড়ি দোতলায় উঠে গেছে। সিঁড়ির আড়ালে একটা রুমের দরজায় তালাবদ্ধ করে সিলগালা করা। এটা এমন সিলগালা করা কেন জানতে চাইলে বয়স্ক লোকটা বললেন, এইটা সেই জমিদারের আমল থেকেই বন্ধ। এই ঘরটায় দোষ আছে, মানুষের নানান কিসিমের আওয়াজ শুনে, তাই আর এটা খোলা হয় নাই। প্রচুর ছবি তুলেছে সে। কি যে অসাধারণ কারুকাজ বাড়ির প্রতিটি কোণে। মনে মনে তখনই ঠিক করেছে সে আজকে রাতে এখানেই থাকবে, সার্কিট হাউজে ফিরে যাবে না। একথা শুনে কেয়ারটেকার আর ডিসি সাহেবের সহকারী তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে। পুরনো জংলা মতো বাড়ি, ভয় পাবেন, সাপখোপও আছে। সে দুনিয়া জুড়ে ক্যাম্পিং করে বেড়ানো ছেলে, এসবে ভয় পেলে চলে? ছোট্ট একটা তাঁবু সহ ক্যাম্পিংয়ের সব সরঞ্জাম নিয়ে এসেছে সঙ্গে করে। নাট্যমঞ্চের পাশ ঘেঁষে বড় উঠানটার এক পাশে তাঁবু খাটালো সে। ব্যাকপ্যাক থেকে দরকারি জিনিসপত্র বের করল। গতকালকে পূর্ণিমা ছিল, আজকেও চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সব। পুরনো দালানের ফাঁক ফোকর দিয়ে স্পটলাইটের মতো জ্যোৎস্না গলে গলে পড়ছে।
অদ্ভুত সুন্দর এক পরিবেশ, কিছুটা গা ছমছমে। বয়স্ক লোকটাকে অনেক বলে কয়ে বিদায় করল সে। তাকে একা রেখে যেতেই চাচ্ছিল না। লোকটা চলে যেতেই তাঁবুর ভিতরে গা এলিয়ে দিয়ে একটা ছোট রিডিং লাইট জেলে দ্য এক্সরসিস্ট বইটি টেনে নিল। উইলিয়াম পিটার ব্লেটির এই হরর উপন্যাসটা তার অনেক প্রিয়। সারাদিন অনেক হাঁটাহাঁটি করেছে, একটু বিশ্রাম নেওয়া যাক। কিছুক্ষণের মধ্যেই বইয়ে ডুবে গেল সে। বাবু নমস্কার। ডাক শুনে তাকাতেই তাঁবুর বাইরে দেখল 15-16 বছরের এক মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এক হাতে কাঁসার একটা বড় গ্লাস কলাপাতা দিয়ে ঢাকা, অন্য হাতে একটা হারিকেন। তুমি? আমি রাজেশ্বরী। আমার বাবা এই বাড়ি দেখাশোনা করেন। উনি আপনার জন্য দুধ পাঠাইছেন, আমাদের গায়ের দুধ। থ্যাংক ইউ সো মাচ। তোমার নামটা তো অনেক সুন্দর। কেউ আমার এই নামে ডাকে না, সবাই পাগলি ডাকে। পাগলি ডাকে কেন? প্রশ্নের উত্তর না দিয়ে সে পাল্টা জিজ্ঞেস করল, আপনি এখানে একলা থাকবেন? হ্যাঁ। কোনো আওয়াজ পাইলে ভয় পাইয়েন না। দিদি কাউরে কিছু বলে না, আর আমি ছাড়া তারে কেউ দেহেও না। বলেই ঘুরে দৌড় দিয়ে চলে গেল মেয়েটা। কি আজব! কিসের আওয়াজ? কে দিদি? কিছুই বুঝতে পারল না সে। কাঁসার গ্লাসটাতে ছোট ছোট কয়েকটা চুমুক দিল। বইয়ের ঘোর কেটে গেছে তার। ডিএসএলআর ক্যামেরা ও ছোট একটা টর্চ নিয়ে বাইরে বের হয়ে এলো। কোনো মানুষজন নেই। চাঁদের আলোয় সব ফকফকা। ঝিঝি পোকা ডাকছে। পাহাড়ে বা জঙ্গলে ক্যাম্পিং করার চেয়ে সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশ। হাঁটতে হাঁটতে লম্বা বারান্দা ধরে এগিয়ে গেল সে। কোনো ঝোপ থেকে থেমে থেমে একটা জংলি পোকা ডেকে যাচ্ছে তীক্ষ্ণ স্বরে। সিলিংয়ের উপরে উল্টা হয়ে ঝুলে আছে অসংখ্য বাদুড়। ভারী ভারী কাঠের দরজায় সারি সারি রুম। একটা দরজা ঠেলে দিতেই পুরনো কবজা ক্যাচ করে শব্দ করে উঠল, আর সঙ্গে সঙ্গে তার নাকে মুখে জাপটা দিয়ে উড়ে গেল কিছু চামচিকা। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল সে। যা দেখছে সবকিছুই তার ছবি তুলতে ইচ্ছা করছে। ক্যামেরার শাটার কোনো বিশ্রামই পাচ্ছে না যেন। ইচ্ছে করে সে ফ্ল্যাশ দিয়ে ছবি তুলছে না, এই ভৌতিক পরিবেশটা ক্যামেরায় ধরার চেষ্টা করছে। পুরনো সিন্দুকগুলোর বেশ কিছু ছবি তুলল। হাঁটতে হাঁটতে চলে এলো নাট্যমঞ্চের দক্ষিণে সিঁড়িটার গোড়ায়। সিঁড়ির একদম মাথায় সিলিংয়ে দুইটা বাদুড় পাশাপাশি ঝুলছে। ভাঙা ফোকর গলে চাঁদের আলো ঠিক বাদুড় দুইটার উপরে পড়েছে। সে ক্যামেরায় ফ্রেমিং করতে পারছে না ঠিক মতো। সুন্দর একটা শট হবে ছবিটা তুলতে পারলে। তখনই তার কানে এলো হালকা ঘুঙুরের শব্দ। কেউ যেন গুনগুন করে গানও গাইছে। এত রাতে এখানে গান গাইবে কে? সে এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। টর্চ জ্বালিয়ে হেঁটে গেল সিঁড়ির আড়ালের বন্ধ দরজার দিকে। আশ্চর্য, দরজায় কোনো তালা নেই। ভেজানো দরজার সারসির ফাঁক বলে ভেতর থেকে হলদে একটা আলো বের হচ্ছে। গানের শব্দটা সেখান থেকেই আসছে। সে নিজেকে যথেষ্ট সাহসী মনে করে। দরজাটা হালকা ধাক্কা দিয়ে খুলতেই তার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। ঘরের ভেতরে চারপাশ ঘেঁষে অসংখ্য প্রদীপ জ্বলছে। কোনো আসবাব নেই, একটা অনেক বড় আয়না, একদম ফ্লোর থেকে 10 ফুট হবে লম্বা। তার সামনে ভারী একটা কাঠের টুলের উপরে দরজার দিকে পিছনে ফিরে বসা এক নারী মূর্তি। গাঢ় জাম রঙের একটা চলি ও সোনালী রঙের ঘাগরা পরা। বড় গলার পিঠে দুইটা ঝুমকা লাগানো ফিতা ক্রস করে বাঁধা। সে নিচু হয়ে ঝুঁকে এক পা একটু উপরে তুলে ঘুঙুর বাঁধছে আর গুনগুন করে গাইছে, ইয়াদ পিয়াকি আয়ে বালিও মারিয়া, বালিও মারিয়া সুনরে সাজারিয়া, বালিও মারিয়া সুনরে সাজারিয়া। যৌবান বিতে যায়, হায় রামা ইয়াদ পিয়াকি আয়ে, হায় ইয়াদ পিয়াকি আয়ে। দীপের হাত থেকে টর্চ লাইট পড়ে গেল। শব্দ শুনে মেয়েটা ঘুরে তাকালো তার দিকে। তীক্ষ্ণ বাদামি চোখ, নাকে বড় একটা নথ থেকে রূপার একটা লহর মাথায় লাগানো ঝাপটার কাছে উঠে গেছে। সেটা হাত দিয়ে ঠিক করতে করতে সে বলল, আপনি এসেছেন বাবু? তুমি? তুমি কে? টর্চ লাইটটা জ্বলন্ত অবস্থায় মেঝেতে পড়ে গড়িয়ে গেল একদিকে। লাইটের আলো মেয়েটার পায়ের উপর দিয়ে গড়িয়ে গিয়ে একপাশে স্থির হয়ে থাকল। বসা থেকে দাঁড়িয়ে একপাশ থেকে জরির কাজ করা ওড়নাটা হাতে নিয়ে মাথায় জড়ায় মেয়েটি।
কয়েক পা তার দিকে এগিয়ে এসে মেঝেতে ঝুঁকে প্রণাম করল তাকে। তারপর মাথা উঠিয়ে তার চোখে চোখ রেখে বলল, আমি মেহেরুন্নেসা বাবু, আপনার মোহিনী। এমন তীক্ষ্ণ বাদামি চোখ আগে কোনোদিন দেখেছে কিনা মনে করতে পারল না দীপ। প্রদীপের সোনালি শিখায় জলজল করছে চোখের তারা। হ্যালুসিনেশন, নিশ্চয়ই তার হ্যালুসিনেশন হচ্ছে। তার হতভম্ব মুখের দিকে তাকিয়ে চাপা একটা হাসি খেলে গেল মেয়েটার মুখে। আমার মোহিনী মানে? আপনি আমাকে মনে করতে পারছেন না, তাই না? অবশ্য অত শত বছর আগের কথা মনে থাকার কথাও না। আসুন, আমার সঙ্গে আসুন, বলে মেঝে থেকে এক হাতে একটা প্রদীপ উঠিয়ে নিয়ে তার হাত ধরল মেয়েটি। এমন জীবন্ত স্পর্শ হ্যালুসিনেশন হয় কেমন করে? ঘরের বাইরে নিয়ে গেল তাকে, সিঁড়ির কাছে। উপরের দিকে উঠতে উঠতে কথা বলা শুরু করল সে। আমি ছিলাম আপনাদের বাড়ির রাজনর্তকী। সুসং দুর্গাপুরের মহারাজা আপনার বাবাকে উপহার হিসাবে আমাকে এ বাড়িতে পাঠিয়েছিলেন। আমার মা ছিলেন লক্ষ্ণৌর মেয়ে, উনি ছিলেন বিখ্যাত বাইজি। সুসং দুর্গাপুরের রাজা সেখানে থেকে তাকে কিনে এনে রাজবাড়িতে ঠাঁই দেন। সেই বাড়িতে কোনো এক রাজপুরুষের ঔরসে আমার জন্ম। সেই হিসেবে আমিও জমিদারের মেয়ে, কিন্তু স্বীকৃতি মেলেনি কখনো। বাইজির ঘরে জন্ম নেওয়া সন্তান কখনো স্বীকৃতি দাবি করতে পারে না। আমার মায়ের আদিপুরুষ মুসলমান হওয়ায় তিনি আমার নাম রাখেন মেহেরুন্নেসা। তবে আমাকে সবাই মোহিনী নামেই ডাকত। কথা বলতে বলতে তারা দোতলায় উঠে এলো। টানা বারান্দা, ফিনিক ফোটা জ্যোৎস্না রেলিংয়ের নকশা ভেদ করে অপূর্ব সব কারুকাজ হয়ে আছে মেঝে জুড়ে। হাতের প্রদীপের টলমল আলোয় মেয়েটির মুখ অপার্থিব লাগছে দীপের কাছে। ধীর পায়ে হাঁটতে হাঁটতে মেয়েটি আবার কথা বলা শুরু করল। রাজবাড়ির রাজকীয় অতিথিদের নেচে গিয়ে খুশি করাই ছিল আমার কাজ। আমার মতো আরও অনেকের সাথে আমিও বাড়ির বাইরে পুকুরের ওপাশটায় আমাদের জন্য গড়ে দেওয়া আবাসটাতে থাকতাম। উৎসবে, পালা পার্বণে আমরা এ বাড়িতে আসার অনুমতি পেতাম নাচ গান করার জন্য। আপনি কখনো সেসব অনুষ্ঠানে যোগ দিতেন না, দিন রাত বইয়ে মুখ গুঁজে থাকতেন। আপনার মনে আছে বাবু, প্রধান ফটকের সামনে যেদিন প্রথম আপনার সাথে আমার দেখা হয়, সেদিন এমনই এক পূর্ণিমার রাত ছিল। আপনি নিষ্পলক কিছুক্ষণ তাকিয়েছিলেন আমার চোখের দিকে। আপনি চোখ ফেরাতে পারছিলেন না। সে রাতেই প্রথম আপনি নাট মন্দিরে আমার নাচ দেখতে আসেন। পুরোটা সময় আপনি তাকিয়ে তাকিয়ে আমাকে দেখছিলেন। বাইজি হওয়ার সুবাদে শত শত লোভী কামাতুর পুরুষের চোখ আমি দেখেছি, কিন্তু আপনার সেই পবিত্র দৃষ্টিতে বিন্দু পরিমাণ নোংরামি ছিল না। ছিল মুগ্ধতা, ছিল সম্মান, একজন বাইজির জন্য সম্মান। আমি সে রাতেই আপনার প্রেমে পড়ে যাই, হয়তো আপনিও। আমি সেদিনই প্রতিজ্ঞা করি, যদি জীবনে কাউকে গ্রহণ করি, সেটা হবেন আপনি। অন্য কোনো পুরুষকে এ শরীর আর স্পর্শ করতে দিব না আমি। আপনার কাছে সমর্পিত হব। হাঁটতে হাঁটতে বারান্দার শেষ মাথায় একটা ঘরের দরজার সামনে এসে দাঁড়াল তারা। ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলল মেয়েটি। হাত ধরে ভিতরে নিয়ে গেল তাকে। দেয়ালের পাশে রাখা পিতলের মোমদানিতে প্রদীপের আগুন থেকে 5টা মোম জ্বালিয়ে দিল সে। এই ঘরটা চিনতে পারছেন বাবু? এটাই ছিল আপনার শোবার ঘর। মোমের আলো চোখে সয়ে আসতেই ঘরটার চারপাশে চোখ বুলালো দীপ। মাঝ বরাবর বিশাল একটা ভারী কাঠের পালঙ্ক, একপাশে শেলফে উপচে পড়ছে বই। জানালার পাশে একটা পড়ার টেবিল, তার পাশেই একটা ছবি আঁকার ইজেল, উপরের অংশটা কাপড় দিয়ে ঢাকা। সেদিন নাচ দেখে ফিরে এসেই আপনি আমার চোখের একটা ছবি এঁকেছিলেন। বলতে বলতে ইজেলের উপরের অংশের কাপড়টা টান দিয়ে সরিয়ে ফেলল মেয়েটি। অদ্ভুত সুন্দর একটা পেন্সিল স্কেচ। এটা যে এই মেয়েরই চোখের অবিকল নকল, তাতে কোনো সন্দেহ নেই। কেমন ঘোর ঘোর লাগতে লাগলো তার। মেয়েটি আবার বলা শুরু করল, পুকুরের ওই পাশটাতে দাঁড়িয়ে জানালা দিয়ে আমি প্রায়ই আপনাকে দেখতাম। কি মনোযোগ দিয়ে পড়ছে সেই মানুষটা, যে মানুষটার চোখে আমার জন্য সম্মান ছিল, ভালোবাসা ছিল। আপনার মনে আছে, একবার এই জানালা দিয়ে আপনি আপনার মায়ের গহনার বাক্স থেকে একজোড়া কানের দুল এনে আমাকে ছুঁড়ে দিয়েছিলেন। সেদিন আমি সারা রাত তা বুকে জড়িয়ে শুয়েছিলাম।
সেই কানের দুলটা আমার ঘরে খুঁজে পাওয়া গিয়েছিল বলে কি মারাটাই না সেদিন মেরেছিল আপনার বাবার পেয়াদারা। দেখেন, সে দাগ এখনো আমার গায়ে আছে। বলে কাঁধের কাছ থেকে টান দিয়ে কাপড়টা একটু সরালো মেয়েটি। সোনারঙা গায়ে এখনো কেমন কালশিটে হয়ে আছে, কিন্তু সেটা আর ফেরত নেয়নি জানেন। অচ্ছুতের গায়ে ওঠা গহনা তো আর রাজবাড়ির মেয়েরা ছুঁতে পারে না। সেই দুলটাই আমি আজকে পরেছি, দেখেন। মোমের আলোয় চকচক করতে থাকা রুবি বসানো দুলটার দিকে চোখ মেলে তাকালো সে। কথা বলতে বলতে তারা বের হয়ে এলো ঘর থেকে। আপনি যেদিন আপনার বাবার কাছে আমাকে বিয়ে করার জন্য গোঁ ধরলেন, তার মাথায় সেদিন আকাশ ভেঙে পড়েছিল। রাজবাড়ির একমাত্র উত্তরাধিকার যে কিনা বাইজি বিয়ে করতে চায়। বাইজি, উনি বুদ্ধিমান মানুষ ছিলেন, তেমন উচ্চবাচ্য করেননি। শুধু সুকৌশলে খুব গোপনে আপনাকে লেখাপড়া করার জন্য লন্ডনে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছিলেন। আপনি যেদিন চলে যান সেদিন রাতে আমার ডাক পড়ে অন্তর্মহলে নাচ গান করার জন্য। রাজকীয় অতিথি এসেছেন, তার সম্মানে আয়োজন। রাজবাড়িতে এসে আমি আপনার চলে যাওয়ার খবরটা পাই। আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। আমার পক্ষে সেদিন কোনোভাবেই আর সম্ভব হচ্ছিল না নাচ গান করার। তবু আমি গিয়েছিলাম, নেচেছিলাম। উদ্দাম সে নাচ। নাচের তালে তালে আমি ভেঙে ফেলতে চাইছিলাম সবকিছু। আমার ভেতরে ভাঙন আমাকে উন্মাদ করে তুলেছিল। আমি আমাকেই যেন ভেঙে গুঁড়িয়ে দিতে চাইছিলাম। আমি সেই রাজ অতিথির চোখে পড়ে যাই। আমাকে বলা হয় সেদিন রাতে তার শয্যা সঙ্গিনী হওয়ার জন্য। হয়তো সেটা ছিল আমার রাজপুত্রের প্রেমে পড়ার শাস্তি। সিঁড়ির পেছনের ঘরটায় আমাকে প্রসাধন করতে পাঠানো হয়। বাইরে পেয়াদারা অপেক্ষারত ছিল আমাকে অতিথি ভবনে নিয়ে যাওয়ার জন্য। প্রতিজ্ঞা ভঙ্গের কষ্ট আমাকে যতটুকু মেরে ফেলছিল ভেতরে ভেতরে, তার চেয়ে অনেক কম কষ্ট হয়েছে আমার ওড়নাটা ছাদের সাথে পেঁচিয়ে ঝুলে পড়তে। চমকে গিয়ে তার দিকে তাকালো দীপ। অভিমান মাখানো কি স্নিগ্ধ একটা মুখ। ভয় পাবেন না বাবু, আমি মরিনি, শুধু দেহ ত্যাগ করেছিলাম। আমি তখন থেকে এখানেই ছিলাম। আমি জানতাম আপনি আসবেন, অপেক্ষায় ছিলাম আপনার ফিরে আসার। আমার বিশ্বাস ছিল এমনই কোনো এক রাতে আপনি ফিরে এসে আমাকে গ্রহণ করবেন। আপনি আজকে এসেছেন। কথা বলতে বলতে কখন তারা সিঁড়ি ভেঙে একদম নাচের মঞ্চের পাশে এসে পড়েছে খেয়ালই করেনি সে। একপাশে সুন্দর গদিওয়ালা একটা আসন পাতা, জরির কাজ করা ছোট বড় কুশন দেওয়া, মাঝখানে কতগুলো শুকনা কাঠ ঢিবির মতো করে জড়ো করা। তাকে হাত ধরে গদির মধ্যে বসালো মেয়েটি। হাতের প্রদীপটা জড়ো করে রাখা কাঠের মধ্যে ফেলে দিল। দপ করে জ্বলে উঠল আগুন, যেন তেল দিয়ে প্রস্তুত করাই ছিল জ্বলে ওঠার জন্য। ধূপ পোড়া সুগন্ধ লাগলো তার নাকে। পুরোপুরি ঘোরের মধ্যে চলে গেল দীপ। মেয়েটা তার সামনে ঘুরে ঘুরে নাচতে নাচতে গান ধরল। कभी हमें में तुम में भी साथ थी, कभी हम में तुमसे भी राह थी, कभी हम भी तुमसे थे आसाना, मुझे सब है याद जरा जरा, तुम्हें याद हो के ना याद हो। নাচতে নাচতে একদম তার কাছে চলে এলো মেয়েটি। মুখের কাছে মুখ এনে গাইতে লাগলো। जिसे आप कहते थे बेवफा, जिसे आप गिनते थे अशाना, मैं वही हूँ मोमिन मुअत्तल, मुझे सब है याद जरा जरा, तुम्हें याद हो के ना याद हो। ঘোর লাগা একটা পরিবেশ। সে যেন আর কিছুই ভাবতে পারছে না। দুই হাত দিয়ে আজলা ভরে পানি তোলার মতো করে সে মেয়েটির দুই গালে হাত রাখল। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে জোরে বুকের ভেতরে একটা শ্বাস টেনে নিল মোহিনী। যেন টেনে নেওয়া বাতাসের সঙ্গে সে দীপকেই নিজের ভেতরে শুষে নিচ্ছে, ধারণ করে ফেলছে তাকে। তার স্বপ্নপুরুষকে পেয়ে যাচ্ছে সে। এমন এক আত্মতৃপ্তির মুখভঙ্গিমা তার অবয়ব জুড়ে। অপলক তাকিয়ে থাকল দীপ তার চোখের দিকে। অপার্থিব আবেশে চোখ বুজে ফেলল মেয়েটি। নাচের ছন্দে সেখান থেকে উঠে যাওয়ার সময় দীপের হাত লেগে একটা কানের দুল কান থেকে খুলে গিয়ে খসে পড়ল মেঝেতে। কোনো দিকেই আর খেয়াল নেই মোহিনীর। কানের দুলটা হাতে নিয়ে দেখল দীপ। আরবের রুবি চাঁদের আলোয় চকচক করছে, যেন ঠিকরে আলোর মতো বের হচ্ছে।
সে তার প্যান্টের পকেটে রেখে দিল দুলটা। মোহিনী গান করতে করতে ঘুরে ঘুরে নাচছে। ঘূর্ণায়মান ছন্দে তার ঘাগরার নিচের অংশ ফুলে গোল হয়ে যাচ্ছে। সে এক উদ্যম প্রাণোচ্ছল নৃত্য, ঠিক যেমন করে রাজবাড়িতে শেষ দিন নেচেছিল সে। তার চেয়েও শতগুণ বেশি যেন আজকের উন্মাদনা। গা থেকে দুপাট্টা খসে পড়েছে একপাশে। দীপ ঘোরের মতো তাকিয়ে থাকলো সেদিকে। এক দৌড়ে মোহিনী চলে গেল জ্বলে থাকা অগ্নিকুণ্ডের দিকে। একটা জ্বলন্ত কাঠ হাতে নিয়ে আবার ফিরে এলো দীপের কাছে। হাতে ধরে টেনে ওঠালো তাকে। জ্বলন্ত আগুনের লালচে আলোয় তার সামনে এক টকবগে যৌবনা নারী মূর্তি। এ এক সম্পূর্ণ পরাবাস্তব জগৎ, যেন ইহজাগতিক পৃথিবীর বাইরের কোনো দৃশ্য। এক হাতে মশালের মতো করে জ্বলন্ত কাঠটি ধরে অন্য হাতে দীপকে অগ্নিকুণ্ডের দিকে নিয়ে যেতে যেতে মোহিনী বলতে লাগল, এই আগুনকে সাক্ষী রেখে আজ রাতে আমায় গ্রহণ করুন বাবু। মর্যাদা দিন আমাকে। জন্মে পিতৃ পরিচয় পাইনি, স্ত্রী হিসেবে গ্রহণ করে আমাকে মুক্তি দিন। একটা রাতের জন্য আমাকে গ্রহণ করুন, তাতেই আমার আত্মা মুক্তি পাবে। আমি শত বছর ধরে এই সময়টার অপেক্ষা করে আছি। আমাকে আপনার নারী হিসেবে স্বীকৃতি দিন। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে মোহিনীর। দীপ তার হাত ধরে অগ্নিকুণ্ডকে মাঝে রেখে চক্রাকারে ঘুরছে। পুরোপুরি মোহাবিষ্ট হয়ে গেছে সে। কিছু বলার বা করার কোনো ক্ষমতাই যেন অবশিষ্ট নেই তার। নিশি পাওয়া মানুষের মতো সে পাক দিচ্ছে মোহিনীর হাত ধরে আগুনকে মাঝে রেখে। বাম বাহুতে কিছুটা চাপ অনুভব করায় চোখ মেলে তাকালো দীপ। ঝাপসা দৃষ্টি কিছুটা সময় নিল পরিষ্কার হতে। তার দিকে কিছুটা ঝুঁকে এসে সাদা অ্যাপ্রন পরা একজন মহিলা ডাক্তার ব্লাড প্রেশার চেক করছে। পায়ের কাছে সেই কেয়ারটেকার আর তার মেয়ের সঙ্গে আরো কিছু অপরিচিত লোক। রাজেশ্বরী তাকে ভোরবেলায় নাচমঞ্চের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তার বাবাকে ডেকে নিয়ে আসে। জ্বরে পুড়ে যাচ্ছিল তার গা। বিড়বিড় করে কি যেন বলছিল। সেখান থেকে কলেজের গাড়িতে করে সোজা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। আপনি এখন অনেকটাই ভালো আছেন। টেম্পারেচার কিছুটা কমেছে, বিপি অনেক বেশি ছিল, এখনো বেশি। একদম শোয়া থেকে উঠবেন না। আমি বিকেলে আবার রাউন্ডে এসে দেখে যাব। এই কার্ডে আমার নাম আর ফোন নম্বর লেখা আছে। দরকার হলে আমাকে ফোন দিবেন। ডিসি সাহেবের রিকোয়েস্ট আছে আপনাকে স্পেশাল কেয়ার নেয়ার জন্য। হাতের কার্ডটার দিকে চোখ খুলে তাকালো দীপ। সেখানে ফোন নম্বরের সঙ্গে নাম লেখা ডাক্তার মোহিনী। চমকে গেল সে। ততক্ষণে ডাক্তার একটু পাশ ফিরে কানের কাছ থেকে ছেড়ে রাখা চুলগুলো খোঁপা করার জন্য মুঠো করে ধরতেই সে দেখতে পেল মেয়েটার এক কানে একটা রুবি বসানো কানের দুল, আর একটা কান খালি। সঙ্গে সঙ্গে সে তার প্যান্টের ডান পকেটে হাত ঢুকিয়ে স্থির হয়ে গেল। হাত বের করতেই ঝকমক করে উঠল কানের দুলে বসানো লালচে রুবি পাথর। কাল রাতে মেঝে থেকে কুড়িয়ে নেয়া সেই দুল তার পকেটেই থেকে গেছে। আরেকটা দুল ডাক্তার মেয়েটার কানে। অন্তরাত্মা কেঁপে উঠল তার। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।